গতকালকে রাতের ক্লাস, তাহলে সেই বইটা করলেও তোমাদের অনেকটা হেল্প হবে। যাই হোক, তো খুব কঠিন আসবে না আশা করছি। দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ প্লাস বি ইজ ইকুয়াল টু 25 দেওয়া আছে, বলছে এ মাইনাস বি এর মান কত হবে। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে আমি জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ডিভাইডেড বাই এ প্লাস বি ইজ ইকুয়াল টু 25। এ প্লাস বি কাটা গেলে পরে হয় এ মাইনাস বি ইজ ইকুয়াল টু 25। তো এটার অ্যান্সার কত আসবে? 25 আসবে। ঠিক, দেখো এবার এটা বের করো, এটা পারবে আশা করি করতে। বাসে যেতে যেতে এক ব্যক্তি লক্ষ্য করলেন যে বাসটি 35টি বিদ্যুতের খুঁটিকে 1 মিনিটে অতিক্রম করতে পারে, মানে করলো। দুটি খুঁটির মধ্যেকার দূরত্ব 50 মিটার হলে বাসটির গতি কত ছিল? দেখো এটা কত আসবে? 105। ওকে, দেখি তো বেসিক্যালি কটা খুঁটি পার করেছে সে? 35টা খুঁটি পার করেছে। তা আর দুটো খুঁটির মাঝখানে ডিস্টেন্স দেখো, এখান থেকে স্টার্ট করবে, একটা দুটো এরকম করে যাবে, 35টা খুঁটি অবধি পার করবে। তো দুটো খুঁটির মাঝখানে যে ডিস্টেন্স সেটা আমাকে দেওয়া আছে 50 মিটার করে। তাহলে 1 2 3 করতে করতে 35 গেল, মানে 35 ঘর গেল। দেখো আলটিমেটলি, কারণ স্টার্টিংয়ের এখান থেকে শুরু করবো আমরা, স্টার্টিংয়ের খুঁটিটাকে আর ধরবো না, আমরা ধরে নিচ্ছি এখান থেকে স্টার্ট করছে। তাহলে এখান থেকে একটা খুঁটি পার করলো, দুটো খুঁটি পার করলো, তিনটে খুঁটি পার করলো, এরকম করতে করতে তাহলে 35 ইন্টু টোটাল 50। ঠিক আছে, হিসেব অনুযায়ী কিন্তু 35টি খুঁটি যদি আমরা স্টার্টিংয়েরটাতে ধরি তাহলে কিন্তু একটা কমে যাওয়া উচিত। ঠিক আছে, কিন্তু সেটা এখানে হবে না, কারণ আমরা ধরে নিচ্ছি স্টার্ট করছে এখান থেকে, তারপরে প্রথম খুঁটিটা সে পার করলো এখানে, দ্বিতীয় খুঁটি এখানে, তৃতীয় খুঁটি এখানে, এইভাবে করে। তাহলে 35 ইন্টু 50 টোটাল ডিস্টেন্স হয়ে গেল। আর সময় লাগে কত করে? 1 মিনিট বা 60 সেকেন্ড। তাহলে এত মিটার প্রতি সেকেন্ড, এটা হয়ে গেল গতিবেগ। এবার 35 ইন্টু 5 বাই 6, এটা তো মিটার প্রতি সেকেন্ড হলো, বাট উত্তরগুলো কিলোমিটার প্রতি ঘন্টায় আছে। কিলোমিটার প্রতি ঘন্টায় করতে গেলে আমরা কি করি? 5/18 দিয়ে গুণ করি, সরি 18/5, 5/18 কেন বলছি, 18/5, 5/18 তো কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড করতে, তো এটা কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে যাবে। তো 6 3 হলো 18, 5 7 হলো 35, তাহলে 7 5 35, 3 হলো 105, 105 কিমি প্রতি ঘন্টা। ওকে, তো দেখো 9 নাম্বার বলছে মিনা ধার নিল এত টাকা একটি গাড়ি কেনবার জন্যে, সে ওই টাকার বার্ষিক 8% হারে সরল সুদ দেয়, যা শেষ হবে 3 বছরে, মানে 3 বছর পরে সেই টাকাটা মিটবে। ওকে 3 বছরে ওকে এই ধারটাকে মেটাতে হবে 8% সরল সুদের হারে। ঋণ পরিশোধের সময় তার কাছে টাকা পয়সা বেশি ছিল না, সেই জন্য সে কী করলো? 3,35,000 টাকা নগদ দিল এবং বাকি টাকা মেটানোর জন্য নিজের স্কুটারটা ব্যাংকে দিয়ে দিল। ঠিক আছে, তাহলে ঋণ পরিশোধের সময় স্কুটারটির যে দাম ছিল সেটা কত টাকা অ্যাকচুয়ালি হয়েছিল? আলটিমেটলি স্কুটারটার দাম কত ধরা হয়েছিল? যখন তার কাছে বাকি টাকা নেই, তো সে বললো আমার স্কুটারটাই তাহলে নিয়ে নিন, তো সেই স্কুটারটার যে ভ্যালু তখন কত টাকা সেট করা হয়েছিল যাতে এটা তার মিটলো। তো এখানে আমরা প্রথমে দেখব যেটা 2,75,000, এটার উপরে 8% করে, 8% করে কয় বছরে বলছে? 3 বছর। তাহলে 8% করে 3 বছর মানে 24%-এর মান কত হয়? কত টাকা তাকে সুদ দিতে হচ্ছে? তাহলে পার্সেন্টেজ মানে হচ্ছে আমরা জানি কী হয়, পার্সেন্টেজ তুললে নিচে 100 আসে, তাই না? তো 100 কাটা গেল, তো বেসিক্যালি 24 শূন্য শূন্য হলো, 24 5 120 হাতে থাকে 12, আর 24 সাথে হচ্ছে 168, আর 12তে 180 হাতে থাকলে 18, 24 দুনা 48, দিয়ে 50 56 66, 66,000 টাকা তাকে কিন্তু শুধু সুদ দিতে হয়েছে। আর তার আসল ছিল হচ্ছে 2,75,000। যোগ যদি করে দিই আমি, 6 আর 5 11 হাতে থাকলো 1, তো 4, 3,41,000 টাকা তাকে দেওয়ার কথা, কিন্তু সে নগদে দিয়েছে কত? নগদে সে দিয়েছে 3,35,000 টাকা। এটা মাইনাস করলে আমার কত আসছে দেখো এখান থেকে? 6,000 টাকা। অর্থাৎ তাকে 6,000 টাকা তার শর্ট পড়ছিল, সেই জন্য সে স্কুটারটা দিয়ে দেয়। তাহলে স্কুটারটার দাম তখন ধার্য করা হয়েছিল কত? শুধুমাত্র 6,000 টাকা। 34 ইন্টু 50 হবে না, এই কারণেই বললাম সন্তু আগের কোশ্চেনেতে, কারণ স্টার্টিং পিলারটা আমরা ধরবো না। 35 এই প্রথম স্টার্টিং পিলার ধরবো না, কারণ সারা এখান থেকে স্টার্ট করছে, ক্রস করবে ফার্স্ট পিলার কোনটাকে? এইটাকে। তো 1 নাম্বার পিলার এটা, 1 নাম্বার পিলার অবধি পৌঁছলো মানেই সে আগেরটাতে কিন্তু 50 মিটার চলে গেল, বুঝা গেলে? তাহলে 35টা যেতে ওকে মোট 35 বার 50 মিটার করে যেতে হবে, কনসেপ্টটা একটু আলাদা। দেখো এটা হয়ে গেছে আমাদের। নেক্সট
তো তোমার ভাগ্য আসতে পারে, তো সেটাকে করে নিতে হবে, কিছু না, ইজি কোশ্চেন। আমরা জানি 3টি ঘন্টা আছে, 15, 20 আর 30 মিনিটের ব্যবধানে বাজে। ওই 3টি ঘন্টা একত্রে সকাল 11টায় একবার বাজলো, আবার পরবর্তী কোন সময় তারা আবার একত্রেই বাজবে। তো বেসিক্যালি এখানে আমাদেরকে কি করি আমরা এই ধরনের কোশ্চেন্সগুলো করার জন্যে, আমরা করি এদের কি বলছো ওটাকে, লসাগু। 15, 20, 30 এর লসাগু। তো 5 3 15, 5 4 20, 5 6 30, 3 1 3, 3 2 6, আর 2 দিয়ে করলে হলো 2 2 4, 2 1 2। অর্থাৎ বেসিক্যালি এর যে লসাগুটা সেটা 60 আসবে। 60 মিনিট কত হচ্ছে, 60 মিনিট। অর্থাৎ 60 মিনিটের অন্তর 60 মিনিটের অন্তরালে ঘড়ির ঘন্টাগুলো একত্রে বাজে, এটাই হচ্ছে তার গল্প। লসাগুটা এই কারণে বের করি। এবার অনেকের কনসেপ্ট ক্লিয়ার হয়তো থাকে না, অনেকে এটাও জানো হয়তো শিখেছো যে যা এই ধরনের কোশ্চেন আসলে লসাগু করতে হয়। লসাগু যেটা উত্তর আসে তত সময় পরপরই বাজে, অর্থাৎ 11টায় বেজেছিল, আবার 60 মিনিট পরে অর্থাৎ দুপুর 12টায় বাজবে। কিন্তু হয়তো কিছু 1% হলেও পরে তোমরা হয়তো এই যা ক্লিয়ার নয় তোমাদের কাছে, হয়তো বা হতে পারে যে কেন আমরা লসাগুটা বের করি। হয়তো সবার কাছে ক্লিয়ার হতেও পারে, নাও হতে পারে, বাট আমার মনে হচ্ছে যদি কিছু জনের কাছে ক্লিয়ার না হয়, বেসিক্যালি গল্পটাকে এলসিএমটাই আমরা কেন করি, এলসিএম করলেই আসবে, বাট কেন করি বেসিক্যালি যদি দেখো তুমি 15, একটা ঘন্টা 15 মিনিট পর পর বাজছে, একটা 20 মিনিট পর পর, একটা 30। এদের লসাগু করার অর্থ হচ্ছে দেখো এর যে গুণিতকগুলো 15 1 15, 15 2 30, 15 3 45, 15 4 60, এরকম করতে করতে গেল। আর 20গুলো যেমন 20 1 20, 20 2 40, 20 3 60, এইভাবে করছে। 30গুলো হচ্ছে 30 1 30, 30 2 60, এইভাবে করে। এবার দেখো এটা হচ্ছে এদের কি গুণিতক, ঠিক আছে, ইন্টারভেলগুলো। তাহলে দেখো 60তে গিয়ে এরা একসাথে হয়ে যাচ্ছে, তার মানে 60তে গিয়ে এরা একসাথে হচ্ছে, মানে 60 সেকেন্ড পরে আবার এরা একসাথে বাজবে, টোটাল 60, ঠিক আছে। এখান থেকে এইটুকু যে ডিস্টেন্স বলতো মানে 60 সেকেন্ড পরে গিয়ে একসাথে বাজবে এরা আবার। তো এরপরের যে আবার তারা কোনসাইড কোথায় গিয়ে করবে, এদের যে নেক্সট কমন মাল্টিপল মানে সাধারণ গুণিতক, নেক্সট যে সাধারণ গুণিতক সেটা কোথায় আছে, সেটা 60-এর পরে ডাইরেক্ট আসবে 120-তে, দেখবে 120, তারপরে 180-তে। অর্থাৎ তার মধ্যে আমাদেরকে এলসিএমটা যদি বের করি, লোয়েস্ট কমন মাল্টিপল মানে লোয়েস্ট সাধারণ গুণিতকটা যদি বের করে নিই, সেটাই হচ্ছে অ্যাকচুয়াল টাইম। কারণ 60 120 180 এইভাবে করে বাজে, এটা হচ্ছে বেসিক কনসেপ্ট, বাট অত বোঝার জন্য বললাম, তোমরা জাস্ট মনে রাখবে লসাগু বের করব সেই টাইমটাই হচ্ছে যে এতক্ষণ পরপর বাজে। এখানে বেলের থেকে দুটো কোশ্চেন আসতে পারে, একটা হচ্ছে কতক্ষণ পরপর বাজে, আর একটা কোশ্চেন আসতে পারে যে একটা টাইম ফ্রেম দিয়ে দিল যে 5 দিন বা 2 দিন বা 10 ঘন্টা 20 ঘন্টা এর মধ্যে কতবার বাজবে, ঠিক আছে, এই দুটো কোশ্চেন আসতে পারে। রাজ 4টি বিষয়ে 67, 69, 78 এবং 88 নম্বর পায়, তাহলে পঞ্চম বিষয়ে তাকে কত নম্বর পেতে হবে যাতে গড় নম্বর 80-তে পৌঁছানোর জন্য? টোটাল গড় 80 হতে হবে, তাহলে 5 নম্বর সাবজেক্টে কত হবে? তো 5টা সাবজেক্টের গড় যদি 80 হতে হয়, তাহলে গড়ে যদি 80 করে 5টা সাবজেক্টে পায় মানে সে টোটালিতে পাবে 400। আর 4টে সাবজেক্ট নিয়ে অলরেডি সে কত নাম্বার পেয়েছে দেখো, যোগ করি, 8 আর 16 9 25, 5 30, 2 32, 2 হাতে থাকলো 3, 6 আর 3 9 6 15, 5 20, 22 আর 8 হচ্ছে 30, 302। তাহলে মাইনাস করলে আমি পাচ্ছি 98, অর্থাৎ 98 নাম্বার তাকে পঞ্চম সাবজেক্টে পেতে হবে, তাহলে গড়ে তার 80 হবে, ঠিক আছে, ঠিক আছে। উল্টো করে দিয়েছে সন্ধু, ধ্যান রাখতে হবে। দেখো ইজি কোশ্চেন ছিল তাও ভুল হয়ে যাচ্ছে কেন, কারণ আমরা ইজি কোশ্চেনগুলোকে আমাদের বেশি করে প্র্যাকটিস করে সেগুলো গ্রিপে আনতে হবে যাতে সেটা মাসল মেমোরিতে চলে আসে এবং ভুল না হয়। $35 দেখা যাক। তাহলে বলছি প্রতিদিন যদি 7টি করে পৃষ্ঠা পড়ি তাহলে 40 দিন একটা বই শেষ করা যাবে। তাহলে বইয়ের মধ্যে পৃষ্ঠা কতগুলো হচ্ছে বলো দেখি? এক এক দিন 7 পৃষ্ঠা করে পড়লে 40 দিনে হচ্ছে 280টা পৃষ্ঠা। এবারে 280 পৃষ্ঠা যদি তোমাকে 8 দিনে শেষ করতে হয় তাহলে 8 3 24 আর 8 5 40, 35 দিন তোমার সময় লাগবে। মানে 8 দিনে শেষ করতে হয় তাহলে ডেইলি 35টা করে পৃষ্ঠা করতে হবে, ডেইলি 35 করে পেজ পড়তে হবে, ঠিক আছে। তুমি 8 দিনে শেষ করতে চেয়েছো তাহলে 35টা করে পেজটা তোমাকে পড়তে হচ্ছে। এক ব্যবসায়ী 24 টাকা 24 টাকা, হ্যাঁ 24 হবে, এগুলো বাংলাতে করে দেওয়া আছে, যাই হোক 24 টাকা প্রতি কেজি দরে 120 কেজি আলু কেনে আর 50% লাভে 80 কেজি আলুকে বিক্রি করলো, তাহলে বাকি আলু বিক্রি করলো 25% লসে, তাহলে ওই ব্যবসায়ীর কত লাভ বা ক্ষতি? তাহলে ওই ব্যবসায়ীর কত লাভ বা ক্ষতি হলো, ঠিক আছে। হ্যাঁ এগুলো প্রিভিয়াস ইয়ারেরই কোশ্চেন পেপার।
আর কয়েকটা সেট আছে প্রিভিয়াস ইয়ারের, ঠিক আছে, আমি সেগুলো করিয়ে নিব, তারপরে নতুন কোশ্চেন্সে আমি যাব। কিছু প্রিভিয়াস ইয়ারের সেট আর কয়েকটা বাকি আছে, সেগুলো করিয়ে নেওয়ার পরে ধরে নাও মোটামুটি এই উইকটা আমরা প্রিভিয়াস ইয়ার করব, অর্থাৎ আজকে তো সোমবার হলো, এই উইকটা আমরা প্রিভিয়াস ইয়ার অর্থাৎ শুক্রবার অবধি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্সগুলোই করবো প্র্যাকটিস, ম্যাথ এবং রিজনিংয়ের। তারপরে নিউ কোশ্চেন্স আমি, মানে নিউ কোশ্চেন্স বলতে নিজে থেকে বানাবো না, বিভিন্ন অন্যান্য এক্সামসের হতে পারে বা নিউ কোশ্চেন্স সেখানে ইনক্লুডেড হবে, একটু লেভেল বাড়বে এবং আমাদের প্র্যাকটিস হবে। তো জানি না এটাকে তোমরা কিভাবে করছো, ঠিক আছে, জানি না এটাকে তোমরা কিভাবে করেছো, বাট এই ক্ষেত্রে কি করতে হবে আমাদেরকে, আমরা মেথড অফ অ্যালিগেশন যদি ইউজ করি তাহলে আর একটু ইজি হয়ে যায়, আমাদের অনেক কিছু দরকারই পড়বে না। মেথড অফ অ্যালিগেশন বা মিশ্রণ পদ্ধতি যেটা আমাদের, মেথড অফ অ্যালিগেশনের ক্ষেত্রে আমরা কি করি, দেখো প্রথমে সে 80 কেজি, তাহলে 80 কেজি আলুকে বিক্রি করেছো 50% লাভে, আর বাকি তার মানে হচ্ছে বাকি 40 কেজি আছে 120-র মধ্যে থেকে, এই 40 কেজিকে সে বিক্রি করেছে 25% ক্ষতিতে, ঠিক। তাহলে আলটিমেটলি তার ক্ষতি হলো কত বা লাভ কত হলো পার্সেন্ট, সেটা মিডিলে বেরোবে। সেটা বের করার পদ্ধতি আমি অনেকবার শিখেছি, কি করতে হয়, আগে এই দুটোর অনুপাত করতে হয়, 2:1। এবার এই অনুপাতে আমি আগে এটাকে বিয়োগ করব, 50-এর থেকে 25 বিয়োগ হবে, অর্থাৎ 75 আসবে, মাইনাস মাইনাসে প্লাস। এই 75কে আমি 2:1 অনুপাতে ভাগ করব, তাহলে কত হবে দেখো, 2 আর 1 3, 3 দিয়ে 75কে ভাগ করো 25, 25 দুনা 50 আর 25 1 25, অর্থাৎ এই মানটা হবে 50 আর এই মানটা হলো 25। তার মিডিলে আমার সংখ্যাটা কিভাবে আসবে, 50-এর থেকে 25 বাদ করে নাও, 25 এখানে বসাও, এটা হয়ে যাবে আলটিমেটলি লাভ। দেখো 50 থেকে 25 গেলে 25 হয়, আর 25-এর থেকে -25 বাদ দিলে আলটিমেটলি 50 হয়ে যায়, মাইনাস মাইনাসে প্লাস। তাহলে আমার এই মেথড অফ অ্যালিগেশনের রুলটা স্যাটিসফাই করে গেল। তার মানে আমি দেখতে পাচ্ছি ওভারঅল তার যে লাভ হলো সেটা হচ্ছে 25%-এর লাভ। মাঝখানে মাইনাস আসলে ক্ষতি বলতাম, প্লাস এসছে 25%, ঠিক আছে, বোঝা গেছে? ওকে। দুটি সংখ্যার গুণফল ও ভাগফল যদি 128 এবং 2 হলে বড় সংখ্যাটি কত হবে? ক্লাস 2 এর রিপিট, কিন্তু আমার কিন্তু কোশ্চেনগুলো চেনা মনে হচ্ছে না, আমি দেখে নেবো তাও পরে, ঠিক আছে, দেখে নাও, যাই হোক যদি খেয়াল নেই হতে পারে। দুটি সংখ্যার গুণফল ও ভাগফল 128 এবং 2 হলে বড় সংখ্যাটি কত হবে? তো গুণফল কত হচ্ছে, দুটি সংখ্যার গুণফল যদি হয় 128 আর ভাগফল যদি হয়ে যায় 2, তাহলে বড় সংখ্যা। তো বড় সংখ্যা বলতে বেসিক্যালি এক্সটাই বড় সংখ্যা, কারণ বড়কে ছোট দিয়ে ভাগ দিয়ে আমার 2 আসছে। তো আমি এখান থেকে এক্স ইজ ইকুয়াল টু কত বলতে পারি, 2y। তো 2y যদি এখানে বসানো যায় এক্সের পরিবর্তে, তাহলে এটা 2y স্কোয়ার ইজ ইকুয়াল টু 128 হবে, y ইজ ইকুয়াল টু হয়ে যাবে 64, y স্কোয়ার 64 হয়ে যাবে, y হয়ে যাবে 8। y যদি আমার 8 হয়ে যায় তাহলে এক্স ইজ ইকুয়াল টু হবে 8 দুনা 16। তাহলে আমাকে বলেছে বড় সংখ্যাটা অর্থাৎ এক্সের মান কত, এক্সের মান হচ্ছে 16, ঠিক আছে। 18 কত নাম্বার হবে, 18 হচ্ছে আমাদের 16 আসবে। অনেকে 14 কমেন্ট করছো, বাট 14 হবে না, 18 হচ্ছে 16। দেখো ফর্মুলা বেসিক্যালি আমাদের কি, 4 দেওয়ালের ক্ষেত্রফলের ফর্মুলা কি, 4 দেওয়ালের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। আশা করছি কেন 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ প্লাস উচ্চতা হয় সেটা তোমরা জানো, তো আমি সেগুলো বলেওছি এর আগে। মেন্সুরেশনে দেখবে থিওরিটিক্যাল একটা ভিডিও দেওয়া ছিল অনেক দিন আগে, অনেকগুলো দেওয়া আছে কনসেপচুয়াল আমার তো থিওরি পার্টটার উপরে, তো সেখানে আমি এগুলো ক্লিয়ারিফাই করেছিলাম। তো 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য বলতে 6, প্রস্থ 4, আর উচ্চতা হচ্ছে কত 3। তাহলে 6 আর 4 10, 10 দুনা 20, 3 60, 60 কত হচ্ছে 60, ক্লিয়ার? ওকে, নেক্সট কোশ্চেনে আসছি। 16, 24, 32 দ্বারা বিভাজ্য যে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা সেটি কোনটা কেন বলি কোনটা? 16 দিয়ে ভাগ যাবে, 24 দিয়ে ভাগ যাবে এবং 32 দিয়ে ভাগ যাবে, এরকম সব থেকে ছোট সংখ্যা বের করো, যেটা আবার পূর্ণবর্গ অর্থাৎ পারফেক্ট স্কোয়ারও হতে হবে। তো 196 হট করে কমেন্ট করে দিও না, আগে সলভ করো, 196 নয়, বের করো। ম্যাথে গেস কিন্তু কেউ কোনোদিনও করতে যাবে না। দেখো অনেকেই 196 কমেন্ট করছো, দেখো এগুলো ইজি কোশ্চেন, তো ইজি কোশ্চেনে ভুল কেন হবে? ইজি কোশ্চেনে সকলের 100% কারেক্ট থাকা উচিত, সেই জন্যই বলছি আগে ইজি কোশ্চেনগুলোতে গ্রিপ তৈরি করো, যেখানে অ্যাকুরেসি যেন 100 কেন 200% অ্যাকুরেসি থাকে এবং উইথ টাইম কমের সাথে। তারপরে যেগুলো ডিফিকাল্ট একটু লেভেলে কোশ্চেন থাকবে সেগুলোর জন্য আমরা প্রিপেয়ার হতে পারবো। তো বেসিক্যালি আমাকে বলেছে 16, 24 আর 32 দিয়ে ভাগ যাবে এরকম সব থেকে ছোট সংখ্যা, কিন্তু পারফেক্ট স্কোয়ার মানে পূর্ণবর্গ হতে হবে।
তো 16, 24 আর 32 দিয়ে ভাগ যায়, এরকম সব থেকে ছোট সংখ্যা কোনটা হবে এদের লসাগু? 8 দুনা 16, 8 তিনে 24, 8 চারে 32, 2 1 2, 2 দুনা 4। অর্থাৎ তুমি বলে স্যার 8 দুনা 16, 16 তিনে 48 দুনা 96, 96 হচ্ছে সব থেকে ছোট সংখ্যা, যাকে 16, 24, 32 দিয়ে ভাগ দিলে ভাগ মিলে যায়। কিন্তু 96 কি পূর্ণবর্গ? 96 পূর্ণবর্গ সংখ্যা বা পারফেক্ট স্কোয়ার নয়। কেন নয়? দেখো, 96কে আমরা লিখতে পারি কি 2 এর স্কোয়ার ইন্টু 2 এর স্কোয়ার ইন্টু 6, 4 4 16 6 96। আমরা জানি কোনো একটা সংখ্যা পূর্ণবর্গ তখনই হবে যখন সেটাকে আমি সবগুলির পাওয়ার স্কোয়ার থাকবে। 2 এর পাওয়ার স্কোয়ার হবে, 2 এর পাওয়ার স্কোয়ার, তো 6 এরও পাওয়ার স্কোয়ার থাকা উচিত, কিন্তু নেই। তাহলে এটাকে মিনিমাম সব থেকে ছোটো পূর্ণবর্গ সংখ্যা করতে গেলে আমাকে কি করতে হবে? একটা 6 দিয়ে গুণ করতে হবে। সব থেকে মিনিমাম যদি আমি 6 দিয়ে গুণ করি তাহলে এটা পারফেক্ট স্কোয়ার হয়ে যাবে। তাহলে 96কে 6 দিয়ে গুণ করো, 576 হচ্ছে সব থেকে ছোটো সংখ্যা প্লাস পূর্ণবর্গ, যাকে হচ্ছে 16, 24, 32 দিয়ে ভাগ যায়। বোঝা গেল? তো এই ছোটো ছোটো ভুলগুলো যেন না হয় কারোই। একটি তরল পদার্থপূর্ণ পাত্রের ওজন হচ্ছে 24 কেজি এবং অর্ধপূর্ণ পাত্রের ওজন 13 কেজি হলে আসল পাত্রের ওজন কত? একটা পাত্র বা একটা পট আছে যার মধ্যে যখন কমপ্লিট ভর্তি থাকে, ফুল ভর্তি করে রাখো তুমি তরল পদার্থ দিয়ে, সাপোজ জল দিয়েই, তখন তার ওজন হয় 24 কেজি। আর যদি অর্ধেক ভর্তি থাকে তাহলে তার ওজন হয় 13 কেজি। তাহলে বের করো আসল পাত্রের ওজন কত। কেউ কেউ 1 কেজি বলছো, কেউ কেউ 2 কেজি বলছো। ওকে, দেখবো আমরা। দেখো, কিছু নয়, পাত্রটাকে আমি পট বললাম, তাহলে পটের ওজন আর জলের ওজন, মনে করেন জল ভর্তি আছে, তাহলে পটের ওজন প্লাস জলের ওজন দুটোকে মিলিয়ে বলছে আমার 24 কেজি। আবার বলছে পট প্লাস অর্ধেক জল, মানে জল বাই 2, সেই ওজনটা 13 কেজি। আমি এবার যদি এটাকে বিয়োগ করি, পট পট ক্যান্সেল আউট হয়ে যাবে, মানে পটের ওজনগুলো মাইনাস হয়ে গেল, ডাব্লু মাইনাস ডাব্লু বাই 2, অর্থাৎ এটা দাঁড়ালো। আর 24 থেকে 13 গেলে 11, অর্থাৎ এটা যদি ডাব্লু থেকে ডাব্লু বাই 2 বাদ দাও তো ডাব্লু বাই 2ই আসবে, 1 থেকে হাফ বাদ দিলে হাফ হয়, অর্থাৎ ডাব্লু ইজ ইকুয়াল টু 11 দুনা 22, অর্থাৎ শুধুমাত্র জলেরই ওজন হচ্ছে 22। শুধুমাত্র জলেরই ওজন যদি 22 হয়, আর কোশ্চেনে এখানে আমাকে দেওয়া ছিল পট প্লাস ওয়াটার হচ্ছে 24, তাহলে জলটাই যদি শুধু ওজন 22 কেজি হয়ে যায়, তাহলে পটের ওজন কত হবে? 24 মাইনাস 22 ইকুয়াল টু 2 কেজি। ঠিক আছে? 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা যা 15, 25 আর 30 দ্বারা 15 বিভাজ্য? গুড মর্নিং বলছো এখন? গুড মর্নিং, বাহ, অবশ্য ঠিকই, ঘুমানো যদি 2টো 3টায় হয় তাহলে গুড মর্নিংই, তাই না? 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 15, 25, 30 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য? তাহলে 15, 25 আর 30 দিয়ে ভাগ যায়, এরকম 3 অঙ্কের কি বৃহত্তম বের করতে হবে। তো 3 অঙ্কে যাওয়ার আগে আমি এক কাজ করি, আমি আগে ক্ষুদ্রতম সংখ্যাটা বের করি, যেটাকে 15, 25 আর 30 দিয়ে ভাগ যায়, সেটা হয়ে যাবে কি ওদের লসাগু। তো 5 3 15, 5 5 25 এবং 5 6 30, 3 1 3, 3 2 6, 5 3 15 2 30, 5 3 15 2 30 পাচ্ছে হচ্ছে 150, 150, 150 হচ্ছে এদের লসাগু মানে এলসিএম। তো আমরা এক কাজ করে দেখব, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা বের করব, যাকে 150 দিয়ে ভাগ দিলে মেলে। 150 দিয়ে যদি ভাগ দিয়ে মিলে তাহলে 15, 25, 30 দিয়েও মিলবে। তাহলে আগে দেখো 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে কত? 999। তোমরা চাইলে এখানে অপশন দিয়েও চেক করে নিতে পারো, না বের করে অপশন দিয়েও দেখতে পারো 150 দিয়ে কোনটাকে ভাগ যাবে, 150 দিয়ে কোনটাকে ভাগ যাবে, 900কে ভাগ যাবে। এটা আমাদের অ্যান্সার। এইভাবে করেই করে দিতে পারো অপশন দেখে। বা যদি প্রসেসটা শিখতে চাও তাহলে কি করতে হয়, 3 অঙ্কের যেটা বৃহত্তম সংখ্যা সেটা 999, এটাকে 150 দিয়ে ভাগ দেওয়ার চেষ্টা করব আমরা। তাহলে 150 দিয়ে করলে হচ্ছে 6 করলে হচ্ছে 900, অর্থাৎ 99 আমার অতিরিক্ত আছে। তো 99 যদি আমি মাইনাস করে দিই এখান থেকে, তাহলে যে সংখ্যাটা পাবো এটা 3 ডিজিটের ম্যাক্সিমাম নাম্বার হবে, যাকে 150 দিয়ে ভাগ যায়। আর 150 দিয়ে ভাগ গেলে পরে 15, 25, 30 দিয়েও ভাগ যাবে, কারণ 150কে এগুলো দিয়ে ভাগ যায়। তো অপশনের সাহায্যটা নিলে এখানে আমাদের কিছুটা সময় কিন্তু সেভ হয়ে যাবে। সকলেই 900 করছো জানি, 900। দেখো, sec থিটা মাইনাস ট্যান থিটা ইজ ইকুয়াল টু 1/3, sec থিটা প্লাস ট্যান থিটা কী হবে? sec থিটা মাইনাস ট্যান থিটার মান যদি 1/3 হয়, তাহলে sec থিটা প্লাস ট্যান থিটার মান হবে 3। ঠিক আছে, এটার মান হবে 3, অর্থাৎ sec থিটা মাইনাস ট্যান থিটা আর sec থিটা প্লাস ট্যান থিটা, এদের মানগুলো এরা পরস্পর অনন্য হয়, উল্টো হয়।
ঠিক আছে, একটার মান যদি এক্স হয় তাহলে আরেকটা 1/x হবে। এটা আমি এর আগে অনেকবার বলেছি তোমাদেরকে যে সেক থিটা প্লাস ট্যান থিটা আর সেক থিটা মাইনাস ট্যান থিটা একে অপরের অনন্যক হয়, একটার মান এক্স হলে আরেকটা 1/x হবে। এবার কোশ্চেন আসতে পারে, প্রশ্ন জিজ্ঞেস করতে পারো স্যার কেন হয় কেন হয় কেন হয়। তো বেসিক্যালি একটা ফর্মুলা আমরা জানি, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তো সেককে আমি এ মনে করলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা আছে। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কী হয়, একবার এ প্লাস বি হয় আর একবার হয়ে যায় আমার এ মাইনাস বি, তাই না? এবার তো এখানে যদি সেক থিটা মাইনাস টেন থিটা মানে সেক থিটা প্লাস ট্যান থিটাটা থাকলো, যদি সেক থিটা মাইনাস ট্যান থিটাকে 1/3 দেওয়া থাকে, তাহলে এটা এই পাশে যখন পাল্টি খেয়ে যাবে তখন এই 1/3টা এই পাশে পাল্টি খেলে কী হয়ে যাবে, 3 হয়ে যাবে না? বোঝা গেল? তো মনে রাখবে সেক থিটা প্লাস ট্যান থিটা আর সেক থিটা মাইনাস ট্যান থিটা একে অপরের উল্টো হয়। এটা 1/3 হলে এটা হবে 3। এবং সিমিলারলি এটা কোসেক থিটা প্লাস কট থিটা আর কোসেক থিটা মাইনাস কট থিটার ক্ষেত্রেও সেম জিনিসই প্রযোজ্য। স্যার একটা কি সংখ্যা? টাইম চেঞ্জ ইজ নট পসিবল। স্যার এই কোশ্চেনগুলো পারি না। এই কোশ্চেনগুলো পারবে, যে আমি ট্রিগোনোমেট্রির উপর দুটো ভিডিও দেওয়া আছে, কমপ্লিট বড় বড় বিশাল বড় বড় দুটো ভিডিও দেওয়া আছে, 5 ঘন্টা 6 ঘন্টার দুটো ভিডিওকে দেখো। আগে একটা ইংলিশ ভার্সনে আছে, পারলে ওটা দেখো, তারপরে সুবিদার স্যারের বইয়ের একটা দেওয়া আছে, ওটা দেখো, এনাফ হয়ে যাবে রেলওয়েসের জন্যে। 100 মিলিয়ন কত টাকার সমান? দেখি এটা কে বলতে পারো, 100 মিলিয়ন কত টাকার সমান? 100 মিলিয়ন 10 কোটি। অবভিয়াসলি আমরা ইউটিউবের তৌলতেই জানি, এই কথাটা খুব শুনতে চাই, তাই না? খুব শুনতে পাই 1 মিলিয়ন সাবস্ক্রাইবার। 1 মিলিয়ন মানে বেসিক্যালি কত হয়, 10 লক্ষ, তাই না? পরে দেখো, একজন সাইক্লিস্ট 8 কিলোমিটার যায় 15 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে, তারপর আরও 4 কিলোমিটার যায় 20 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে, তাহলে তার গড় গতি কত? তাহলে তার গড় গতিবেগ কত? গড় গতিবেগ কীভাবে বের করে তোমাদের সকলে জানা আছে। গড় গতিবেগ অ্যাভারেজ স্পিড বা গড় গতি। গড় গতিবেগ মানে আমরা জানি অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। তো এখানে অতিক্রান্ত দূরত্ব কত? প্রথমে 8 কিলোমিটার গিয়েছে, পরে 4, এটা হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব। এবার সময় বলতে এখানে দুটো সময় হয়, একটা T1 আর একটা T2, তাই না? তো 12 হলো উপরে। T1 মানে প্রথমে 8 কিলোমিটার যেতে যত সময় লেগেছিল সেটা T1। তো 8 কিমি যেতে কত সময় লাগে কীভাবে বের করবো? অতিক্রান্ত দূরত্ব বাই স্পিড। তখন স্পিড কত ছিল? 15 কিলোমিটার। তাহলে এটা হচ্ছে প্রথম সময়। আর দ্বিতীয় সময়টা কি? 4 কিলোমিটার গিয়েছে কত স্পিডে? 20 স্পিডে, অর্থাৎ 1/5। এটা হচ্ছে সেকেন্ড ক্ষেত্রে সময়। তাহলে এখানে আমি লিখবো 8/15 প্লাস 1/5। এটা হলো মোট সময় 12 কিলোমিটার যেতে, ঠিক? তাহলে 12, এখানে লসাগুটা করলে হবে 15, ঠিক? এটা আসছে। তাহলে 12 × 15 বাই 8 আর 3 11। 15 12তে কত হয়? 180/11। তো 11 দিয়ে ভাগ দিলে কত হবে? এটা 16 পয়েন্ট, কেবল নোটিশ আসলো 17.5। অ্যান্সার কেন করছে সকলে? 180কে 11 দিয়ে যদি ভাগ দিই, 11 1 11 হবে, নামবে 770। 11 6 66, নামবে 4, দশমিক দিয়ে 0, 11 3 33, তাই না? 7 দশমিকের জন্য 70, 11 6 16.36, 16.36। 17.5 যারা কমেন্ট করছে ওটা ভুল হয়ে যাচ্ছে তোমাদের। 3 8 12 এর চতুর্থ প্রপোর্শনাল বা চতুর্থ সমানুপাতি কত? 3 8 আর 12 এর চতুর্থ সমানুপাতি সংখ্যাটি কত হবে? তৃতীয় 3 8 আর 4 এর চতুর্থ সমানুপাতি। তো 3 8 4 এর চতুর্থ সমানুপাতি কীভাবে বের করে জানো তো? মনে করো 4টে সংখ্যা আছে ABCD, এরা যদি সমানুপাতি হয় তাহলে কি লিখতে পারি আমরা? A/B = C/D লিখতে পারি, ঠিক আছে? বোঝা গেল? তাহলে এখান থেকে চতুর্থ সমানুপাতি অর্থাৎ D = আমি ডাইরেক্ট কি লিখতে পারি বলো তো? BC/A। এটা মনে রাখবে যে চতুর্থ সমানুপাতি তাহলে আমি কি লিখতে পাচ্ছি? দ্বিতীয় ইন্টু তৃতীয় বাই প্রথম। এটা যদি মনে রাখতে পারো তাহলে আর কিছু এক্স ফ্যাক্স ধরতে হবে না। তো BC মানে কি? দ্বিতীয় ইন্টু তৃতীয় বাই প্রথম, তার মানে 8 × 12/3। তাহলে 12 8 3 4 12, 8 4 32। কত হলো? 32। কি বোঝা গেছে? ওকে, সকলে 32ই অ্যান্সার করছো, ঠিকই আছে। ওকে, নেক্সট। 17 18 28 19 16 18 16 29 17 29 18 এর রেঞ্জ এবং মোড কত? রেঞ্জ মানে বেসিক্যালি প্রসার, আর মোড মানে হচ্ছে
সংখ্যা গুরুমান, এটাকে আই থিঙ্ক আরেকটা নামে ডাকা হয় বহুলক। তো প্রসার বের করার জন্য আমরা জানি সব থেকে ছোট মান আর সব থেকে বড় মানটা দেখতে হবে। সব থেকে ছোট মান হচ্ছে 16 আর সব থেকে বড় মান 29। তাহলে 29 মাইনাস 16 অর্থাৎ 13, এটাই হয়ে যাবে আমাদের প্রসার। আর একটাই প্রসার 13 আছে, তাহলে এটাই আমাদের উত্তর। এটা চেক করার প্রয়োজনও নেই, বা দেখেও নিতে পারো। সংখ্যাগুরু মান মানে কি, এই তথ্যগুলোর মধ্যে যে মানটা সব থেকে বেশি বার আছে সেটাই সংখ্যাগুরু মান। 18 সব থেকে বেশি বার আছে, একবার, দুইবার আর তিনবার আছে 18, ঠিক 3 বার 18 আছে, তাহলে পরে আমার হচ্ছে 18ই হচ্ছে সংখ্যাগুরু মান, 13 ও 18। এর যোগ্যতা বি এর 4 গুণ। একটি কাজ বি 20 দিনে সম্পূর্ণ করে, যদি দুজনে একসঙ্গে কাজ করে তাহলে কাজটি শেষ হবে কত দিনে? আর আর্টিস্টও বলছে, স্যার আপনার কথা শুনে প্রথম মনে হতো আপনি বাঙালি নন। অনেকেই আমাকে বলে এই কথাটা, যে আমার কথার মধ্যে একটা টান আছে, কেমন যেন টান আছে, নন বেঙ্গলি মনে হয়, অনেকেই বলে। জানি না এই কোথার থেকে এইভাবে করে কথাটার মধ্যে সেই জিনিসটা এলো। অনেকেই বলে যে কথায় নাকি একটা টান আছে আলাদা ধরনের, নন বেঙ্গলি টাইপের, বেঙ্গলির মতন হয় না, বাট হয়ে গেছে এখন অভ্যাস। এটা কথা বলতে বলতে লোকালিটিতে বলো বা যাই বলো, ধীরে ধীরে চেঞ্জ হবে পরবর্তীতে হয়তো ধীরে ধীরে চেঞ্জ হতে পারে, এখন কিছু করার থাকে না, অটোমেটিক্যালি বেরোয় এগুলো। দেখো, তাও তো এখন ধরে নাও এই যে ক্লাস করাই তোমাদেরকে, অনেকের সাথে কথা বলি, এবার এই করেছি, খেয়েছি, দিয়েছিটা বলি, নয়তো ছোটোবেলা থেকে করছি, খাইছি, দাইছি, এগুলোই বলতাম, আমাদের এদিকে এরকমই চলে, ঠিক আছে। এখন তাও একটু ঠিক হয়ে চেঞ্জ হয়েছে। দেখো, এর যোগ্যতা বি এর 4 গুণ, তার মানে এ এর 4 বি এর 1। এর যোগ্যতা বি এর 4 গুণ মানে এ এর 4 বি এর 1, ঠিক আছে। একটি কাজ বি 20 দিনে সম্পূর্ণ করে, যদি দুজনে একসঙ্গে কাজ করে তাহলে কাজটা শেষ হতে কতদিন লাগবে? তো একটি কাজ দুজনে বি 20 দিনে করে, বি একদিনে করছে 1 ইউনিট কাজ, তাহলে বি 20 দিনে করবে কত? 20 ইউনিট কাজ, ঠিক আছে। এবার দুজনে যখন একত্রে কাজ করছে তখন একদিনে 4 আর 1 5 ইউনিট কাজ হচ্ছে, তাহলে 20 ইউনিট কাজ হতে গেলে কত সময় লাগবে? 4 দিন। বোঝা গেল? এ একদিনে 4 ইউনিট করে, বি একদিনে 1 ইউনিট করে, আর বি টোটাল কাজটাকে করতে পারে 20 দিনে, তাহলে একদিনে 1 ইউনিট করলে 20 দিনে করবে 20 ইউনিটের কাজ। আর দুজনে যদি একসাথে করে তাহলে একদিনে 5 ইউনিট করে হচ্ছে, 20 ইউনিট হতে 4 দিন টাইম লাগবে টোটাল। কোনো বছরের শেষে একটি গ্রামের লোক সংখ্যা 2000 ছিল, যদি পুরুষের সংখ্যা 10% বৃদ্ধি পায় আর স্ত্রীলোকের সংখ্যা 6% কমে যায়, তাহলে লোক সংখ্যাটা একই থাকে। তাহলে পুরুষের সংখ্যা কত ছিল? এই 2000 জনের মধ্যে পুরুষ কতজন? ঠিক আছে। কোনো বছরের শেষে একটি গ্রামের লোক সংখ্যা বলছে 2000, যদি পুরুষের সংখ্যা 10% বৃদ্ধি পায় ও স্ত্রীলোকের সংখ্যা 6% হ্রাস পায়, তাহলে লোক সংখ্যাটা আমার একই থাকবে। তাহলে পুরুষের সংখ্যা কত ছিল? তো কিছু করার নেই, শুধু জাস্ট ধরে নাও যে ধরি পুরুষের সংখ্যা ছিল x জন, তাহলে যে স্ত্রী, ঠিক আছে, বা মহিলা বলো, তাদের সংখ্যা ছিল 2000 মাইনাস এক্স, বাকিরা একজন পুরুষ, তাহলে স্ত্রী, বাকিরা 2000 মাইনাস এক্স। তো পুরুষ যদি বলছে 10% বাড়ে আর স্ত্রীলোকের সংখ্যা যদি 6% কমে, তাহলে আলটিমেটলি কোনো চেঞ্জ হয় না। তাহলে আমি বলতে পারি আগে যতজন পুরুষ ছিল তার 10%-এর মান যা, স্ত্রীলোকের 6%-এর মানটা হচ্ছে সেম, সেই জন্য বাড়েও না কমেও না, এই দুটো মান সমান হচ্ছে, মানে যতটা বাড়ছে ততটাই কমছে, আলটিমেটলি অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে পার্সেন্টগুলো কাটবে, 2 3 6, 2 5 10 কাটবে, 5x হবে, আর 3 দিয়ে গুণ করলে এদিকে হলো 6000 মাইনাস 3x। 3x যদি এ পাশে আসে 8x হয়ে যাচ্ছে। 8 দিয়ে কাটলে কত হবে? 8 6 8 7 56, 8 5 40, তাই না? 750। তাহলে এটাই আমরা x ধরেছিলাম, 750 জন পুরুষ ছিল। দেবাশিস কর্মর, থ্যাংক ইউ ভেরি মাচ। দেখো, একটি ছাত্রদল 4802 টাকা খরচ করে, ওই ছাত্রদলে যত ছাত্র আছে প্রত্যেকে ততগুলি 50 পয়সা খরচ করে। প্রত্যেক ছাত্র যত টাকা খরচ করে তার পরিমাপ কত? একটা ছাত্রদল আছে, টোটাল 4802 টাকা ওরা খরচ করেছে, বলছে যতজন ছাত্র, ওই দলের মধ্যে যতজন ছাত্র আছে প্রত্যেকে ততগুলো 50 পয়সা। সাপোজ করে নাও 20 জনের দল, তাহলে প্রত্যেকে 20টা করে 50 পয়সা দিয়েছে, মানে 10 টাকা করে দিয়েছে, ঠিক আছে। তাহলে আমি মনে করে নিই টোটাল ছাত্র যদি আমার x জন হয়, তাহলে প্রত্যেকে এক্সটা করে 50 পয়সা দিয়েছে। এবার একটা 50 পয়সা মানে কি হাফ টাকা, তাহলে এক্সটা 50 পয়সা মানে কত হবে? x/2 টাকা।
বোঝা গেল? একটা 50 মানে হচ্ছে হাফ টাকা, 50 পয়সা মানে। তো প্রত্যেকে এক্সট্রা করে, এক্স জন ছাত্র তাই এক্সট্রা করে 50 পয়সা দিয়েছে, তার মানে এক্স বাই 2 টাকা করে এক একজন দিয়েছে। তার এক্স জন ক্যান্ডিডেট এক্স বাই 2 টাকা করে যদি প্রত্যেকে দেয়, তাহলে এটা এত টাকা ওঠার কথা, এবং সেটাই হচ্ছে 4802। তার মানে এক্সের স্কোয়ার ইজ ইকুয়াল টু 9604। এবার এক্স ইজ ইকুয়াল টু রুট ওভার 9604। এটা কত বর্গমূল হবে বলো দেখি? 98-এর, 98-এর, ঠিক আছে? তো 98-এর বর্গমূল, এক্স এর মান হলো 98। এবার আমাকে কোশ্চেন, আমি জানতাম অনেকে এখানে 98 অ্যান্সার করবে, বাট 98 অ্যান্সার হবে না। কোশ্চেন দেখো কি বলেছে, প্রত্যেক ছাত্র যত টাকা খরচ করে, এক একজন ছাত্র কত টাকা করেছে, সবাই 98, সবাই 98, সকলেই 98। ওয়াই 98? ওয়াই 98? সকলে কেন 98? ওয়াই 98? একজন সাবিনা খাতুন খালি 49 কমেন্ট করেছো। দেখো প্রত্যেকে কত টাকা করে খরচ করে, এক্স হচ্ছে 98, মানে ছাত্র সংখ্যা হচ্ছে 98, কিন্তু প্রত্যেকে খরচ করেছিল তো এক্স বাই 2 টাকা করে, তাই না? তাহলে 49 টাকা করে। প্রত্যেকে 98 জন ছাত্র, তাই এক একজন 98টা করে, 98টা করে আমাদের কি 50 পয়সা দিয়েছে, তাহলে টাকা কত হবে? 49 টাকা হবে। তো দেখলে ইজি কোশ্চেন্স, বাট ভুল হয়ে গেল। সেই জন্য বলছি যে ইজি কোশ্চেন্সগুলোতে আগে গ্রিপ করো। ইজি কোশ্চেন অনেকে বলতে থাকে স্যার ইজি, এত ইজি, এত ইজি, এত ইজি। ইজি কোশ্চেন্সে তাহলে এত ভুল হচ্ছে কেন? ম্যাক্সিমাম সকলেই 98 করেছিলে। দেখলে ইজি কোশ্চেন্সগুলোতে আগে গ্রিপ তৈরি করো, সেটাতে অ্যাকুরেসি বাড়াও, তারপরে কিন্তু টাফ কোশ্চেন্স, ঠিক আছে? চলো পরবর্তী দেখে নিই আমরা। একটি পরীক্ষায় 40% ছাত্র অঙ্কে ফেল করে, আর 30% ছাত্র ইংরেজিতে ফেল করে, এবং 20% ছাত্র উভয় বিষয়ে ফেল করে। পাস করা ছাত্র সংখ্যা বের করতে হবে। বর্গমূলের শর্ট ট্রিক আমি করিয়েছি এর আগে, দেখে নিও। একটা ভিডিও দেওয়া আছে, শর্ট ট্রিক্স বলে একটা প্লেলিস্ট ক্রিয়েট করা আছে, সেখানে দেওয়া আছে বর্গমূল, ঠিক আছে? কঠিন করে করে সহজকেও কঠিন মনে হচ্ছে, এটাই হচ্ছে প্রবলেম হয়ে যায় যখন আমরা প্রচণ্ড কঠিন করতে করতে থাকি। একটা কঠিন বেশি কোশ্চেন করার ডাউন সাইড কী বলো তো, যখন তুমি কঠিন করবে না, প্রচণ্ড লজিক্যাল খাটিয়ে মাথা করবে, ইজি কোশ্চেন্সগুলোকে মনে হবে কি এটাকে আমি একটু কঠিনভাবে করি, ইজি কোশ্চেনকে ইজিভাবে করতে মন চাইবে না, মানে এটাকেও আমি একটু শর্ট ট্রিক দিয়ে করি, ঘুরিয়ে করি, এটা হয়ে যায় অটোমেটিক্যালি। তো ভেন ডায়াগ্রাম হলো ম্যাথের আর ইংরেজি ফেল করার, ফেলের ভেন ডায়াগ্রাম। 40% ম্যাথে ফেল করেছে, 30% ইংরেজিতে, 20% দুটোতেই ফেল করেছে। তাহলে শুধুমাত্র ম্যাথে ফেল করেছে কত? 40 থেকে 20 বাদ দিই, 20%। শুধুমাত্র ইংরেজিতে ফেল করেছে কত? 30 থেকে 20 বাদ দিলে 10%। আর দুটোতেই ফেল করেছে কত? 20। তাহলে ফেলুয়া পার্টি কতজন হলো? 20, 20, 40 আর 10, 50। এরা হচ্ছে ফেলুয়া পার্টি, ঠিক আছে? এরা ফেল করেছে, কেউ একটাতে করেছে, কেউ দুটোতেই করেছে, এরা ফেল করেছে। তাহলে বলছে পাস করা ছাত্র সংখ্যা কত? তো টোটাল ছাত্র তো 100% হবে, তার থেকে 50 বাদ দিলে 50% ছাত্র পাস করেছে। 2 বছরে একটি আসলের সরল সুদ আসলের 1/5 হয়ে যায়, কত বছরে ওই টাকা আসলের দ্বিগুণ হবে? স্পেশাল ক্লাস হবে শনিবার আর রোববার। আগের দিন রোববার হওয়ার কথা ছিল, বাট ছিলাম না বলে করাতে পারিনি। শনিবার রাত্রে রিজনিংয়ের স্পেশাল ক্লাস হবে, আর রবিবার করে ম্যাথের রাত্রেবেলা আমাদের স্পেশাল ক্লাস। স্পেশাল ক্লাস বলতে বেসিক্যালি চ্যাপ্টার ওয়াইজ ক্লাস। এমনি প্রতিদিন প্র্যাকটিস করছি, ওই দিন আমরা এক একটা করে চ্যাপ্টার, এক এক দিন এক একটা করে চ্যাপ্টার করবো, এই হচ্ছে ব্যাপার। দেখো 2 বছরে একটা আসলের সরল সুদ আসলের 1/5 হয়ে যাচ্ছে, অর্থাৎ আসল যদি আমার 5 টাকা হয়, মানে মূলধন বা প্রিন্সিপাল 5 টাকা হয়, তাহলে আমার অ্যামাউন্ট মানে সুদ হয়ে যাচ্ছে, ইন্টারেস্ট হয়ে যাচ্ছে কত? 1 টাকা। 5 টাকার উপরে 1 টাকা ইন্টারেস্ট হচ্ছে কয় বছরে? 2 বছরে, ঠিক? তাহলে বলছে টাকাটা ডবল হয়ে যাবে। ডবল কিভাবে হবে? 5 টাকা থেকে 10 টাকা হয়ে যাবে। কিভাবে হবে? যদি 5 টাকা আমার সুদ হয়, বোঝা গেল? 5 টাকাটা 10 টাকায় পরিণত হবে কখন? ডবল কখন হবে? যদি 5 টাকার সুদ হয়। তাহলে 1 টাকা সুদ হচ্ছে 2 বছরে, 5 টাকা সুদ হবে কত? 5 দুনা 10 বছরে, 10 ইয়ার্স। 10% নয়, 10 বছর, হ্যাঁ 10% বলছো অনেকে, 10 বছর। টপ 1 বেঙ্গলি 10 বছরে। 24 নাম্বার দেখো, থ্যাংক ইউ সঞ্জিত। 7টি ক্রমিক যুগ্ম সংখ্যার যোগফল 154, সর্ববৃহৎ সংখ্যাটা কি? ক্রমিক মানে পরপর, আর যুগ্ম মানে জোর। পরপর 7টে জোর সংখ্যা। প্রথম সংখ্যাটাকে এক্স যদি বলি, তাহলে এর পরের সংখ্যাটা হবে এক্স প্লাস 2, কারণ জোর সংখ্যাগুলো 2 2 করে পারে, তাই না? 2, 4, 6, 8, 2 2 করে গ্যাপ থাকে। তারপরেরটা কত হবে? এক্স প্লাস 4, এক্স প্লাস 6, এক্স প্লাস 8, তাই না? 7টা বলেছে, এক্স প্লাস 10 আর এক্স প্লাস 12।
1 2 3 4 5 6 7, এদের যদি যোগ করা যায় তাহলে কত হবে বলো দেখি? 7x। আর 4 আর 2 6 6 12 8 20 30 40 42, এটাই আমাকে বলে দেওয়া আছে 154। এই সংখ্যাটার সমষ্টি বলছে 154। 2 এর পরে 2 4 112, 42 যদি বিয়োগ হয়ে যায় তাই না, তাহলে 112 হয়। আর x ইকুয়াল টু কত হবে? 7 1 কে 7, 7 6 42, 16। x এর মান কত এলো? 16 এলো। তাহলে সব থেকে বড় সংখ্যাটা হচ্ছে x প্লাস 12, তার মানে 16 প্লাস 12 অর্থাৎ 28, 28। কি বোঝা গেল? রিজনিং পোর্শনটা ওদিকে আছে। তারপরে তো জেনারেল অ্যাওয়ারনেস করতে আর কতক্ষণ সময় লাগে? টাইমের খুব একটা প্রবলেম হবে না, শুধু তোমাদেরকে ঠিক করতে হবে, অ্যাকুরেসি মেনটেন করতে হবে। তাই তাড়াহুড়ো করবে না, শর্ট ট্রিক্সের পিছনে ভেগো না, কারণ টাইম অনেক আছে। আমি যদি এসএসসির কথা বলতে টাইম শর্ট, ব্যাংকের কথা বলো টাইম শর্ট, শর্ট ট্রিক্স শেখো। রেলওয়ের জন্য শর্ট ট্রিক্সের খুব একটা প্রয়োজন নেই, বেসিক্স দিয়ে করতে পারবে, টাইম যেহেতু অনেকটা তোমাদের হাতে আছে, ঠিক আছে? তাই বেসিক্স দিয়ে করো, কিন্তু 100% অ্যাকুরেসির সাথে করে আসবে। থ্যাংক ইউ WBCS জিকে সলভ। দেখো সেটাই, গ্রুপ ডি আইএস এক্সাম নয়। সাইন এ প্লাস বি ইজিক্যাল টু সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, এটা একটা ফর্মুলা। হ্যাঁ, এই ট্রিগোনোমেট্রিক যে এই জিনিসগুলো না, এগুলো কিন্তু শিখে নিতে হবে। এগুলো অনেক সময় অনেকে করনি হয়তো, কারণ এটা আমাদের বেসিক্যালি মাধ্যমিকে ছিল না, এটা 11 লেভেলের, একটু মাধ্যমিকের থেকে উপরে উঠে ট্রিগোনোমেট্রি, এটা 11-এর। সাইন এ প্লাস বি এর যে সাইন এ প্লাস বি সাইন এ মাইনাস বি এর ফর্মুলাগুলো, তো এগুলো করার জন্য দেখো আমি যেটা বড় ভিডিও দিয়েছি 5 ঘন্টার একটা, ঠিক আছে? ওই ভিডিওটা দেখে নিও। সুবিধা স্যারের বইয়ের সলিউশন না, আলাদা একটা ভিডিও আছে, সেটা দেখে নিও, সেখানে এগুলো আমি করে রেখেছি, তো ওগুলো একটু শিখে নেবে তোমরা। সাইন 75 চেয়েছে মান, সাইন 75কে আমি এরকম লিখতে পারি, সাইন 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। তাহলে দেখো 45 প্লাস 30 মানে 75, অর্থাৎ সাইন এ প্লাস বি হয়ে গেল, তাই না? সাইন এ প্লাস বি এর মান আমাকে কি বলেছিল? সাইন এ কস বি, তার মানে সাইন 45 ডিগ্রি ইন্টু কস 30 ডিগ্রি প্লাস কস এ সাইন বি মানে কস 45 ডিগ্রি ইন্টু সাইন 30 ডিগ্রি। তাই হলো সাইন 45 ডিগ্রির মান 1/√2, কস 30 ডিগ্রির মান √3/2, কস 45 ডিগ্রির মান 1/√2, সাইন 30 ডিগ্রির মান 1/2। এগুলো কিন্তু সব মুখস্থ থাকতে হবে একদম। তাহলে এটা হলো √3/2√2, আর এটা হয়ে গেল 1/2√2। লসাগু যদি করা যায়, নিচে 2√2 হবে, উপরে হয়ে যাবে √3 + 1। তাহলে √3 + 1/2√2, বাট অপশানে কোথাও দেখতে পাচ্ছি না এটা, তাই আমাকে কি করতে হবে? নিচে কোথাও, নিচে দেখলোতে দেখো নিচে করণী নেই, নিচে রুট নেই, তাই আমি এটার উপর নিচে একটা করে √2 দিয়ে গুণ দিয়ে দিলাম। তাতে লাভ কি হলো? √2 দিয়ে যদি √3কে গুণ করো √6 হয়ে যাবে, আর √2 দিয়ে 1কে গুণ করলে √2 হয়ে যাবে, আর নিচে √2 গুণ করলে 2, 2 2 4, তাহলে √6 + √2/4। ট্রিগোনোমেট্রি টাফ নয়, ট্রিগোনোমেট্রিকে আমি মনে করি অন্যান্য যতগুলো আছে আমাদের যা পার্ট, ঠিক আছে, অ্যালজেব্রা বলো, মানে অ্যাডভান্স ম্যাথসের মধ্যে যেগুলোই পার্ট আছে, অ্যালজেব্রা বলো তুমি, নাম্বার সিস্টেম বলো তুমি, মেনসুরেশন বলো তুমি, জিওমেট্রি বলো, এগুলো সবগুলোর মধ্যে আমি মনে করি ট্রিগোনোমেট্রি সব থেকে ইজি। ট্রিগোনোমেট্রি সব থেকে ইজি, খালি ফর্মুলাগুলো জানতে হবে আর একটু কনসেপ্ট ক্লিয়ার থাকলে ট্রিগোনোমেট্রি ইজিলি হয়ে যায়। ট্রিগোনোমেট্রিতে আমরা ভ্যালু পুট করে করেও অ্যান্সার করতে পারি, ঠিক আছে? তো ইজি, বেশি ইজি একটু করতে হবে। তো আজকের ভিডিওতে এইটুকুই, 25টা কোশ্চেন আমাদের আজকে একটু তাড়াতাড়ি হয়ে, যদি x/5 + y/7 = 1 হয় আর x = 2 হয়, তাহলে y কত হবে? তো বেসিক্যালি কী করতে হবে? পুট করতে হবে ভ্যালু। x এর মান যদি আমি 2 পুট করে দিই, তাহলে 2/5 y/7 = 1। ওকে, y = 1 - 2/5 × 7। দেখো ক্যালকুলেশনটা তোমরা নিজের মতো করে করতে পারো, আমি যেভাবে ক্যালকুলেশন করছি সেভাবেই করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। ক্যালকুলেশনটা যে যেভাবে পারো করতে পারো, ঠিক আছে? আমারটা যদি কেউ যদি নিউ থাকো যে স্যার ক্যালকুলেশনগুলো করতে জানি না, তাহলে আমারটা অ্যাপ্লাই করতে পারো, আমি যেভাবে যে ওয়েতে যাচ্ছি। বাদবাকি সবার একটা নিজস্ব পদ্ধতি থাকে, সে সেইভাবে করতে বেশি হ্যাবিচুয়েটেড, সেইভাবে করে করবে। তো কত হলো এখান থেকে? 3/5 × 7 মানে হচ্ছে 21/5, 21/5। কোন পরীক্ষা কবে হবে সেটা বলা আমার পক্ষে নট পসিবল, ঠিক আছে? বোঝা গেল? 21/5। চলো 4 নাম্বার। 8 জন শিশু রয়েছে একটা গোষ্ঠীর মধ্যে, মানে একটা দল আছে, যে দলে 8 জন শিশু আছে, আর 1 ডজন করে পেন্সিল রয়েছে একটি প্যাকে, একটা করে প্যাকেট আছে যার মধ্যে 8 ডজন করে, 1 ডজন করে মানে 12টা করে পেন্সিল আছে। তো
বলছে সব থেকে কম কতগুলো প্যাকেট আমার মিনিমাম লাগবে, মিনিমাম নাম্বার অফ প্যাকেট বের করো যাতে 8জন শিশুর মধ্যে সমান ভাগে আমি ভাগ করে দিতে পারি পেন্সিলগুলোকে। তো জেনারেল মানে কমন সেন্স দিয়ে করে নিতে পারবে। এখানটা একটু যদি ক্যালকুলেশন ব্যাপার থাকে তাহলে কোনো আর এখানে কিচ্ছু কাজে লাগবে না। 8জন শিশু আছে, প্রত্যেক যেন সমান সমান করে পেন্সিল পায়, আর একটা পেন্সিলের প্যাকেটের বাক্সে 12টা করে পেন্সিল থাকে। তাহলে মিনিমাম কটা প্যাকেট লাগবে যাতে তুমি এদেরকে সমান সমান দিতে পারো? দেবাশিস বলছো 4-এর 3, সুজন, রাজ, রানী, মমিন, মমিতা ওকে, তানিয়া 2। তো দেখো বেসিক্যালি 8জন আছে, তুমি কি করতে পারো, প্রত্যেককে যদি একটা করে দাও তাহলে 8টা পেন্সিল লাগে, প্রত্যেককে যদি তুমি 2টো করে দিতে চাও তাহলে 16টা পেন্সিল, প্রত্যেককে যদি 3টে করে দিতে চাও তাহলে 24টা পেন্সিল হবে। তাহলে 24টা পেন্সিল, এক একটা প্যাকে 12টা করে আটে, তাহলে 2টো প্যাক যদি আমি নিয়ে নিই তাহলে পরে আমার কাজ হয়ে যাচ্ছে। তাহলে মিনিমাম 2টা প্যাকেট নিলে আমার কিন্তু আমি প্রত্যেকে 3টা করে দিতে পারবো মিনিমাম, তাহলে 2 প্যাকেটস। ঠিক আছে, কারণ আগেরগুলো 16 আর 8, এটা 16 আর 8 এটা দিয়ে তো হবে না, ঠিক না? তো একটা প্যাকেটে 12টা, তো কীভাবে আমি 1.5 প্যাকেট তো নিতে পারি না ওরকম সামথিং। তো 2টো প্যাকেট যদি মিনিমাম নিই 24টা আমার পেন্সিল হবে, আমি 3টে করে দিয়ে দেবো, ইকুয়াল আমার হয়ে যাচ্ছে, বেসিক কনসেপ্ট। আয়তক্ষেত্রের পরিসীমা যদি 34 সেন্টিমিটার হয় আর এর কর্ণের দৈর্ঘ্য যদি 13 সেন্টিমিটার হয় তাহলে এর ক্ষেত্রফল কত হবে? তাহলে এর ক্ষেত্রফল কত আসবে? তৌফিক একবার বলুন। ঠিক আছে, একবার। দেখো আয়তক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে, আয়তক্ষেত্রের পরিসীমা ফর্মুলা জানা আছে নিশ্চয়ই তোমাদের, যাতে জানা নেই জেনে নাও। পরিসীমা বলতে বেসিক্যালি বাউন্ডারি, পরিসীমা বলতে বেসিক্যালি বাউন্ডারি, চারদিকের বাউন্ডারি। তো আয়তক্ষেত্রের বড় বাহুটাকে আমরা দৈর্ঘ্য বলি আর ছোট বাহুগুলোকে প্রস্থ বলি। তাহলে এর যদি পরিসীমা করতে হয় এই 4টা বাউন্ডারিকে যোগ করতে হবে। তো যখনই যোগ করতে নেবে তুমি 2বার দৈর্ঘ্য পাবে আর 2বার প্রস্থ পাবে, তাই জন্য আমরা বলি যে আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এটা হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা, যেটা আমাকে 34 দেওয়া আছে। আচ্ছা, আমি আয়তক্ষেত্রের দৈর্ঘ্যকে x বললাম আর প্রস্থকে আমি বললাম y, তাহলে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই, এটা আমার হচ্ছে 34। তাহলে শুধু x প্লাস ওয়াই সেটা আমার হচ্ছে 17। এটা গেল। আর বলেছে এর কর্ণের দৈর্ঘ্য 13। আয়তক্ষেত্রের যে কর্ণ বলতে এইটা, আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা তোমাদেরকে মনে রাখতে লাগবে, সেটা হচ্ছে √x² প্লাস y²। এটা আমাকে দেওয়া আছে 13। তাহলে দুই দিকে যদি বর্গ করে দিই তাহলে এদিকে রুটটা পালিয়ে যাবে আর এদিকে 13² হয়ে যাবে 169। x² প্লাস y² মান যদি 169 হয় আর x প্লাস ওয়াই যদি 17 হয়, ঠিক আছে, তাহলে আমি কিভাবে বের করব? দেখো x² প্লাস y² এর পরিবর্তে আমি লিখতে পারি a প্লাস b হোল স্কোয়ার, এটা অ্যালজেব্রা ইউজ করছি, বীজগণিত। a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab ইজ ইকুয়াল টু 169। এবার x প্লাস ওয়াই এর মান আমি 17 অলরেডি জানতাম, তাহলে 17 স্কোয়ার মাইনাস 2xy ইজ ইকুয়াল টু 169। তাহলে এখান থেকে মাইনাস 2xy ইজ ইকুয়াল টু আমি পাবো 169 মাইনাস 17 স্কোয়ার মানে হচ্ছে 289। তো এটা বিয়োগ করলে কত পাচ্ছ? মাইনাস 120। মাইনাস মাইনাস কাটা, xy ইজ ইকুয়াল টু 2 দিয়ে ভাগ দিলে 60। x ইন্টু ওয়াই পেলাম 60। আর আমাকে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বলেছিল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা হয় দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, অর্থাৎ xy। তার মানে ওটাই আমি পেয়ে গিয়েছি 60, তাহলে 60 বর্গ সেন্টিমিটার। 94 কীভাবে বের করলে আবার কৌশিক? 60 কি সোহেল জিজ্ঞেস করছো কোশ্চেন? এটা 60 বর্গ সেন্টিমিটার। বোঝা গেল ব্যাপারটা? অ্যালজেব্রা ইউজ করে আমরা এখানে করলাম যে দৈর্ঘ্য প্রস্থ যদি এক্স আর ওয়াই বলো তাহলে তোমাকে এখানে এবার তোমরা টাইম সেভ করতে পারবে। কিভাবে টাইম সেভ করতে পারবে দেখো, এত কিছু লিখলাম, এর মধ্যে কিছু জিনিস তোমরা বাদ করতে পারো যখন প্র্যাকটিস থাকবে। কিভাবে করবে দেখো, 34 হচ্ছে পরিসীমা, তাহলে অর্ধ পরিসীমা 37, 17 একেবারে লিখতে পারো, ঠিক আছে, ছবি টবি আঁকানোর প্রয়োজন নেই। পরিসীমা 34, অর্ধ পরিসীমা 17, অর্ধ পরিসীমা মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই, দৈর্ঘ্য প্লাস প্রস্থ 17। আর দেওয়া আছে তোমাকে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 13, তার মানে আমি ডাইরেক্ট লিখতে পারি x² প্লাস y² ইজ ইকুয়াল টু 169। ব্যাস এই দুটোর থেকে তারপরে তুমি এক্স আর ওয়াইয়ের মানগুলো বের করে নাও। এক্স আর ওয়াইয়ের মান কি ডাইরেক্ট এক্স ওয়াই গুণফলটা বেরিয়ে যাবে। এই হতে 3 বছর পর একটি নির্দিষ্ট পরিমাণ অর্থের সুদে আসলে হয়ে যায় 8,255 টাকা, আর 5 বছর পরে সেই টাকাটা সুদে আসলে হয় 9,425 টাকা একই সুদের হারে। তাহলে সুদের হার কত? মানে একটা নির্দিষ্ট পরিমাণ সুদের হারে কোনো একটা টাকা 3 বছরে সুদে আসলে হয়ে যাচ্ছে 8,255, আর যদি 5 বছরের জন্য রাখি তাহলে হয়ে যাচ্ছে 9,425। তাহলে বের করো সেই সুদের হারটা কত।
না, সব শর্টকাট, সব কিছু শর্টকাট হয় না, ওখানে তো বেসিক, ওখানে আর কি শর্টকাট বের করবে বলো। দেখো তো এটা বেসিক্যালি দেখো 3 বছরের সুদে আসলে হচ্ছে এত, তার মানে আমি লিখছি, বাট এটাকে কিন্তু মাইন্ডেই ক্যালকুলেট করে নেওয়া যায়। তো দেখো 3 বছরের প্রিন্সিপাল প্লাস সরল সুদ কত হচ্ছে 8,255। আর যখন তুমি 5 বছরের বলছো তখন প্রিন্সিপাল আর সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ হচ্ছে আমার 9,425। বিয়োগ করো, মানে অ্যাকচুয়ালি এটাকে উপরে লিখলে ভালো হতো, এটার থেকে এটাকে বিয়োগ করি, তাহলে এদিকে 5 থেকে 3 বাদ যাবে, 2 পড়ে থাকবে, প্রিন্সিপাল প্রিন্সিপাল কাটা চলে যাবে, 2 বছরের সুদটা শুধু আমরা পেয়ে যাবো, মাঝখানের এক্সট্রা যে 2 বছর গেলে সেই 2 বছর সুদ পাবো, কত পাবো 5 5 0, 5-এর পরে 7 হচ্ছে 12, ওখান থেকে 1 হলো, 2 আর 1 3, 3-এর পরে 1 4, 1170 হচ্ছে 2 বছরের সুদ। তাহলে 1 বছরের শুধু সুদ কত হবে, 2 5 10, 1 গেলে হচ্ছে 2 8 16, 2 5 10, 585। 1 বছরের সুদের পরিমাণ হচ্ছে 585 টাকা। তাহলে 3 বছরের সুদ কত বলো দেখি, 3 বছরের শুধু সুদ হবে 3 5 15, হাতে থাকলো 1, 3 8 24, আর 1 25, হাতে থাকলো 2, 1755। 3 বছরের শুধু সুদই হচ্ছে 1755, আর 3 বছরের সুদ আসলে যদি আমার 8,255 হয়, তাহলে বিয়োগ করে দিলে আমি আসলটা পেয়ে যাব, 5 5 বাদ গেলে 0 0, 7-এর পরে হচ্ছে 5 12, আর এখান থেকে 2 6 65। তাহলে 6,500 টাকা হচ্ছে আমার আসল, তার উপরে 1 বছরের সুদ ইন্টু 100%, এটাই হয়ে যায় সুদের হার, এটাই হয়ে যায় সুদের হার। আসল 1 বছর বাই 1 বছরের সুদ ইন্টু 100%, এটা কাটলাম, 65 9 কাটা যাবে 9%। আরেকবার বলে দিচ্ছি, 3 বছরের সুদ আসল 8,255, মানে সুদ প্লাস আসল মিলে, 5 বছরেই সেই জিনিসটা আবার সুদ আসল মিলে 9,225 হচ্ছে। তাহলে 8,255 থেকে যে 9,225 হলো, দুই ক্ষেত্রেই আসলের পরিমাণটা তো সেম, তাহলে এক্সট্রা যে ডিফারেন্সটা হলো বেড়ে গেল, সেটা কি এক্সট্রা সুদ, সেটা 2 বছরের এক্সট্রা সুদ। সেই 2 বছরের এক্সট্রা সুদ আমি বিয়োগ করলে পেয়ে গেলাম 1,170। 2 বছরের সুদ যদি 1,170 হয়, যেহেতু সরল সুদ, এখানে কোনো কম্পাউন্ড ইন্টারেস্টের ব্যাপার নেই, 2 বছরের সুদ যদি 1,170 হয়, 1 বছরের সুদ 585। 1 বছরের যদি সুদ হচ্ছে 585, তাহলে 3 বছরের সুদ হবে 1,755 টাকা। আর ওরা বলে দিয়েছিল 3 বছরের সুদ প্লাস আসল সমেত হয়ে যায় 8,255। তাহলে শুধুমাত্র আসল যদি বের করতে হয়, তাহলে এটার থেকে সুদটাকে মাইনাস করে দেবো 3 বছরের, আমি আসল পেয়ে গেলাম। আর আসলের উপরে 1 বছরের সুদের পার্সেন্টেজটা বের করলেই সেটা হয়ে যায় সুদের হার, সেটাই 9%। পরবর্তীতে, কারণ আমি এগিয়ে যাচ্ছি, কারণ 25টা কোশ্চেন হয়তো অনেক লেট হয়ে যাবে, তো যার যেটা যেটা কোশ্চেনে মিস্টেক মনে হবে, আমার যদি মনে হয় যে না আমি আর একটু ভালো বোঝাতে পারবো, বুঝিয়ে দেবো, বাট যে কোশ্চেনগুলোতে মনে হবে যে না এটা অনেকটা লেন্দি হয়ে গেলো, একবার বলতেই আমার 2-3 মিনিট লাগলো বা 4 মিনিট লেগে গেলো, সেই কোশ্চেনটা ওখানে থাকবে, ওটাকে রিপিট করছি না, কারণ তোমরা পরবর্তীতে রেকর্ড ফরম্যাটে থেকেই যায় ভিডিওটাকে, চাইলে সেই কোশ্চেনটাতে গিয়ে তুমি কিন্তু দেখে নিতে পারবে, আবার অসুবিধার কোনো কারণ নেই। অনলাইন ক্লাসের তো এটাই সুবিধা, রেকর্ড হয়ে থেকে যাচ্ছে। যদি একটা পলিগনের অভ্যন্তরীণ কোণ 108 ডিগ্রি হয়, তাহলে পলিগনটা কি হবে, অক্টাগান হবে, হেক্সাগান হবে, পেন্টাগান হবে, না টেট্রাগান হবে? ডেসিমিটার কনসেপ্ট অনেকেরই হয়তো এই ডেসিমিটার মিটার এগুলোর উপর গন্ডগোল আছে। আমি কালকে যেমন একটা ভিডিও দিয়েছিলাম ছোট চতুর্ভুজের শ্রেণী বিভাগ, সেরকম মাঝে মাঝে এই ধরনের ছোটো ছোটো কনসেপ্টগুলো যেগুলো ম্যাথের অনেককে প্রবলেম ক্রিয়েট করে, সেগুলো ছোটো ছোটো কনসেপ্ট সব ক্লিয়ার করে আমি দিয়ে দেবো ধীরে ধীরে মাঝে মাঝে, ঠিক আছে? ওকে, একটা পলিগন মানে তো বোঝো নিশ্চয়ই, পলিগনের বাংলা হচ্ছে বহুভুজ, বাহু নয় বহুভুজ। আমার বেঙ্গলি হ্যান্ডরাইটিং খুবই ভালো, তো একটু বুঝে নিও। তো বহুভুজ, ঠিক আছে? তো যে বহুভুজের অভ্যন্তরীণ কোণ মানে ইন্টারনাল অ্যাঙ্গেল 108 ডিগ্রি, সেটা কি হবে? তো আমি একটা বলেছিলাম তোমাদেরকে, ইন্টারনাল অ্যাঙ্গেল আর এক্সটার্নাল মানে অন্তঃকোণ আর বহিঃকোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। দেখো, অন্তঃকোণ বহিঃকোণ বলতে বেসিক্যালি এটা আমার যদি একটা মনে করো পলিগন হয়, এটা হচ্ছে তার অন্তঃকোণ, আর এখান থেকে যদি এটাকে বাড়িয়ে দেওয়া যায় এই বাহুটাকে, এইটা হচ্ছে বহিঃকোণ। এই দুটো মিলে 180 ডিগ্রি হবেই, কারণ এটা একটা সরল রেখা, বোঝা গেল? তো ইন্টারনাল আর এক্সটার্নাল অ্যাঙ্গেল মিলে 180 ডিগ্রি হয়। তো অন্তঃকোণ যদি 108 ডিগ্রি হয়, তাহলে আমার বহিঃকোণ মানে এক্সটার্নাল অ্যাঙ্গেলটা কত হবে? 72 ডিগ্রি। আর ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি মানে সংখ্যা যদি বের করতে হয়, তাহলে 360 ডিগ্রিকে বহিঃকোণ দিয়ে ভাগ দাও, তোমার বাহু সংখ্যা বেরিয়ে যাবে 5।
তাহলে যে বহুভুজটার কথা এখানে বলা হয়েছে সেটাতে 5টা বাহু আছে, আর 5 বাহু বিশিষ্ট বহুভুজকে কি বলা হয়? তাকে পেন্টাগন বলে, ইংরেজিতে বলা হয় পেন্টাগন বা পঞ্চভুজ। সাইন থিটার মান 1/√2 হলে ট্যান থিটা প্লাস কস থিটা কত হবে? সাইন কত ডিগ্রির মান 1/√2 হয়? ফটাকসে বলা উচিত তোমাদের 45 ডিগ্রি স্যার। সাইন 45 ডিগ্রির মান হয় 1/√2। সাইন থিটা 1/√2 বলেছে, দ্যাট মিন্স থিটার মান হচ্ছে 45 ডিগ্রি। থিটা যদি 45 ডিগ্রি হয় তাহলে ট্যান থিটা প্লাস কস থিটা কত হবে? তো ট্যান থিটা মানে হচ্ছে ট্যান 45 ডিগ্রি আর কস 45 ডিগ্রি। ট্যান 45 ডিগ্রি মান কত? 1। কস 45 ডিগ্রি মান কত? 1/√2। লসাগু করি, √2, √2 এককে √2 + 1, √2 + 1/√2, এটা হচ্ছে অ্যান্সার। এটা আগে দেওয়া আছে, কোনো ব্যাপার নেই, এটাকে আমি 1 + √2ও লিখতে পারি, প্লাস তো এদিক ওদিক করাই যায়। 50 করছে, এটা তো কারো ভুল হওয়ার প্রশ্নই আসে না। ওকে, এটা দেখো ট্যান 1125 ডিগ্রির মান, ওটাপট আমাকে বলো ট্যান 1125 ডিগ্রির মান কত হবে? কেউ তুক্কা মারবে না, ম্যাথে কিন্তু তুক্কা টুক্কা মারো না, মানে ঢিল মারবে না, অ্যান্সার বের করে তারপর উত্তর দিও। ট্যান 1125 ডিগ্রির মান কত হলো? তোমাদের মধ্যে কি কেউ এরকম, নিশ্চয়ই অনেকে মনে হয় আছো, এখনও কি খেলা দেখছো এবং একদিকে হয়তো খেলা অন করা আছে, নাকি দুটো মোবাইল নিয়ে বসেছো নাকি এরকম কেউ, বা টিভি নিয়ে যে টিভিতে খেলা দেখছো আর এদিকে লাইভ স্ট্রিমও করছো? কে কে খেলা আর ক্লাস দুটোই করছে একসাথে? মাল্টি ট্যালেন্টেড, এই তো বিশ্বজিৎ বিশ্বাস, আমি মাল্টি ট্যালেন্টেড। দেখো বেসিক্যালি কিচ্ছু করতে হয় না ট্যান এটার ক্ষেত্রে, আমি একটু বুঝিয়ে নিই, অনেকে কনসেপ্টটা মনে নেই। দেখো এটা আমাদের এক্স অ্যাক্সিস আর এটা ওয়াই অ্যাক্সিস। এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা পজিটিভ সাইড, এটা নেগেটিভ সাইড। সরি, এটা ওয়াই, এটাকে এক্স বলছি কেন? এটা ওয়াই অ্যাক্সিস, এটা নেগেটিভ, এটা পজিটিভ সাইড। এটা এক্স অ্যাক্সিস পজিটিভ আর এটা নেগেটিভ সাইড, আর এটা অরিজিন, মূলবিন্দু। এখানে যে 4টে কোয়াড্রেন্ট দেখছো, কোয়াড্রেন্ট আর বাংলাতে পাদ বলা হয় তাকে, প্রথম পাদ, দ্বিতীয় পাদ, তৃতীয় আর চতুর্থ পাদ, আর ইংরেজিতে ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট আর ফোর্থ কোয়াড্রেন্ট। এই কোয়াড্রেন্টে এটা হচ্ছে কত? 0 থেকে 90 ডিগ্রি অবধি। 90 থেকে এটা হয়ে গেল 180, 180 থেকে 270, 270 থেকে 360 ডিগ্রি। এই কোয়াড্রেন্টের মধ্যে যদি কোনো সাইন, কস, ট্যান এগুলোর মান পড়ে, এর মধ্যে সবাই পজিটিভ হয়, সকলেরই মান পজিটিভ হয়, এটা মনে রাখবে। আর এই কোয়াড্রেন্টে শুধু সাইন পজিটিভ হয়, এখানে ট্যান পজিটিভ হয় আর এখানে কস পজিটিভ হয়। অল সাইন ট্যান কস, হয়তো অনেকে পড়ে থাকবে অল সাইন ট্যান কস। তো এবার গল্পটা হচ্ছে, যখন এখান থেকে টোটাল 360 ডিগ্রি ঘুরে আবার প্রথমে আসলে তাহলে আবার সবাই পজিটিভ। এবার ট্যান 1125 ডিগ্রিকে আমি দেখো এইভাবে লিখতে পারি, টোটাল 360 ডিগ্রি যদি আমি ঘুরি তাহলে আমি আবার পুনরায় এখানে ফেরত আসবো। তো 360 ইন্টু যদি আমি 4 3 করে দিই, ইন্টু 3 করলে কত হচ্ছে? 900, 1080 প্লাস 45। দেখো 1080 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি মানে হচ্ছে আমার 125 ডিগ্রি। এবার মনে রাখবে ট্যান, এটাকে আমি এরকমও লিখতে পারতাম 180 ডিগ্রি ইন্টু 6, 180 ডিগ্রি ইন্টু 6, 360 ডিগ্রি ইন্টু 3 না করে 180 ডিগ্রি ইন্টু 6 করতে পারি। অর্থাৎ এই 6 আর 180 ডিগ্রিকে পাই বলা যায়, মানে রেডিয়ানে লিখলে পাই। ট্যান এটা প্লাস থিটা মানে আমার আলটিমেটলি ট্যান 45 ডিগ্রি আসবে। ট্যান 45, যে এটা তোমরা জানো কিনা জানি না, ট্যান এন পাই প্লাস থিটা ইজ ইকুয়াল টু ট্যান থিটা হয়। ট্যান এন পাই প্লাস থিটা ইজ ইকুয়াল টু আমার ট্যান থিটা হবে, যদি এটা এন এর মানটা যদি আমার মানে জোর হয়। এখানে এন এর মান জোর আছে, এটা 45 ডিগ্রি অর্থাৎ 1। বোঝা গেল ব্যাপারটা? মানে জাস্ট এখান থেকে ঘুরে আসলাম 360 ডিগ্রি, আবার 360 ডিগ্রি, আবার 360 ডিগ্রি, লাস্টে 45 ডিগ্রি। বোঝা যাচ্ছে? 3বার 360 ডিগ্রি ঘুরে 45 ডিগ্রি আসলে তুমি এই ঘরেই পৌঁছাবে, আর এই ঘরে হচ্ছে কত? 45 ডিগ্রি হলো। বাদ বাকি এগুলোকে ভ্যানিশ করে দাও। মোদ্দা কথা মনে রাখবে, যখনই এরকম কোণ থাকবে এটাকে 360 প্লাস 360 প্লাস 360 প্লাস এক্সট্রা লিখলাম। এই 360গুলোকে ভ্যানিশ, এগুলোর কোনো যায় আসে না, আমি শুধু এক্সট্রাটাই নেব, আর এটার যা মান দাঁড়াবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার, অর্থাৎ 1 অ্যান্সার আসবে। তো সব করে যেও পরীক্ষাতে, নাহলে পরে কিন্তু চাপ হতে পারে, 2-3টে কোশ্চেন ছুটে যেতে পারে। সেটা যেন না ছুটে, আমরা কোনো চ্যাপ্টার বাদ দেবো না, সবগুলো ম্যাথের চ্যাপ্টারই প্যাক করে যাবো। সোহেল বেলা, 32 টাকা কেজি দরে দার্জিলিং চায়ের সঙ্গে 25 টাকা কেজি দরের আসাম চা
কি অনুপাতে মিশিয়ে প্রতি কেজি 32.6 টাকা দরে বিক্রি করলে 20% লাভ হবে? তাহলে এটাকে আমরা কিভাবে করব? আমরা মেথড অফ অ্যালিগেশন ইউজ করব, মানে মিশ্রণ পদ্ধতি। একটা হচ্ছে 32 টাকা কেজি দরের, একটা 25 টাকা কেজি দরের। আর ওভারঅল এটা কি, এটা হচ্ছে ক্রয় মূল্য, কিন্তু হ্যাঁ ক্রয় মূল্য। আর ওভারঅল ক্রয় মূল্য মানে দুটোর মিক্সচারটা যে ক্রয় মূল্য সেটা আগে আমাকে বের করতে হবে। আমাকে বিক্রয় মূল্য দেওয়া আছে 32.60 বা 32.6। তো এখান থেকে আমি ক্রয় মূল্যটা কীভাবে বের করব? এটা লাভ আছে, এখানে লাভে বিক্রি করা হয়েছে, কত লাভে? 120% লাভে। তাহলে এটা হচ্ছে 120% ক্রয় মূল্যের, তাহলে ক্রয় মূল্য হচ্ছে 100%। অর্থাৎ মেশানোর পরে আমি 32.6 টাকা কেজি দরে বিক্রি করেছি। তাহলে ক্রয় মূল্য কত পড়ছে আমার মিক্সচারটার ক্রয় মূল্য কত পড়ছে সেটা বের করবো আমরা এখান থেকে। এটাকে 120 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ, তো পয়েন্ট তুললে আরেকটা জিরো আসবে, দুটো জিরো আমার কাটলো। 2 দিয়ে কাটি, 2 6 12, 2 1 কে 2, 2 6 12, 2 3 6, 163/6। এত টাকা হয়ে গেল এর ক্রয় মূল্য। এবার আমরা করব বিয়োগ, বড় থেকে ছোট বিয়োগ করবে। তাহলে এখানে যদি বিয়োগ করো তাহলে 32-এর থেকে এটা মাইনাস করলে আসবে 6 2 12, 2 হাতে থাকলো 1, 6 3 18, আর 192 মাইনাস 163/6, এটা অনুপাত। এদিকে কি করব, এটার থেকে এটা বাদ দেব, অর্থাৎ 163, 25 6 হয় 150 মাইনাস 6, তো 6 6 তো আমার কাটাই চলে যাচ্ছে, 13 হলো এদিকে। আর এদিকে আমার আসবে 3-এর পরে 9 12, 6 আর 1 7 2 9, 13:29। এই রেশিওতে মিক্সচারটাকে মেশাতে হবে, ঠিক আছে? অনুপাতটা বলেছিল না, কি অনুপাত? এই অনুপাত। এটা তো অপশানে নেই, তাই উপরে কোনোটি নয়। আরে সবাই 2 অ্যান্সার করছো কেন? 3:4। তো হয় করবে না, নয়তো সব করে আসবে। সিলি মিস্টেকে ভুল গেল সেটা আলাদা জিনিস। সিলি মিস্টেক যেগুলোকে আমরা বলি, রেডিয়াস বের করতে বললো ডায়ামিটার বের করে রেখে দিলাম, ব্যাসার্ধের জায়গায় ব্যাস বের করে দিলাম, এগুলো আলাদা জিনিস। বাট গেস ওয়ার্ক বেশি করো না। তো 5টা সংখ্যা আছে তাই না, 1 2 3 4 5। 5টি সংখ্যার মধ্যে প্রথম 4টার গড় বলছে 26, তাহলে সমষ্টি কত হবে বলো দেখি? 4 দিয়ে গুণ করতে হবে, 104। আর বলছে লাস্টের 4টার গড় হচ্ছে 25, তাহলে সমষ্টি কত? 100। তার মানে গড় বলতে সমষ্টি আমি কি পেলাম? 1 + 2 + 3 + 4 মানে হচ্ছে 104, আর 2 + 3 + 4 + 5 মানে হচ্ছে 100। তাহলে বলেছে প্রথম আর পঞ্চম সংখ্যার বিয়োগফল। তাহলে দেখো এই উপরেরটার থেকে যদি নিচেরটাকে আমি মাইনাস করে দিই, এগুলো আমার কাটা চলে যাবে, আমি পাবো 1 - 5। আর এদিকে 104 থেকে 100 গেলে 4, তাহলে প্রথম আর পঞ্চম সংখ্যার বিয়োগফল আমি পাচ্ছি কত? 4। হ্যাঁ রাহুল, 4ই হবে, ঠিক আছে। আচ্ছা দেখো, আর যারা অনেকে হয়তো এরকম আবার দেখছো, যারা রেলওয়ের পরীক্ষা হয়তো দেবে না, কিন্তু তারা হয়তো ভাবছো এই ভিডিওগুলো দেখে আমার কোনো লাভ হবে না, সেটা নয়, দেখতে পারো। কারণ ম্যাথের সিলেবাস মোটামুটি একই। এই কোশ্চেনগুলো তোমাদের এসএসসি সিএইচএসএল এর কাজে লাগতে পারে, সিজিএলও লাগতে পারে, ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষাগুলোও তো কাজে লাগতে পারে। এমন তো কোনো ব্যাপার নেই যে সিলেবাসটা পুরোপুরি আলাদা, তাই আমাদের কিন্তু কাজে লাগবে, সবগুলোতেই কাজে লাগবে। তো প্র্যাকটিস তোমরাও করতে পারো, এটা নয় যে তোমরা করবে না, তোমাদের প্র্যাকটিস থাকবে। একটা পিপার মধ্যে, মানে একটা পিপা বলতে যাই হোক, পাত্র কিছু একটা হবে হয়তো, 5 কিলোলিটার 432 লিটার সর্ষের তেল, এবং অন্য একটা পিপার মধ্যে 5 কিলোলিটার 917 লিটারের নারকেল তেল আছে। এই দুই রকমের তেলকে পৃথকভাবে একই মাপের কয়েকটা টিনে ভরে রাখা হলো। তাহলে টিনের হাইয়েস্ট ক্যাপাসিটি কত হবে, টিনের সর্বোচ্চ আয়তন কত হতে পারে? এইটার ক্ষেত্রে আমাদের কি করতে হয়? গসাগু বের করতে হয়। কী করতে হয়? গসাগু। আমরা করেছি এর আগে না, যে একটা ট্যাঙ্ক, মানে কিছুর মধ্যে একটা বড় ট্যাঙ্কারের মধ্যে বলতে পারো, বা ট্যাঙ্কির মধ্যে, ঠিক আছে, এর মধ্যে 5 কিলোলিটার 432 লিটারের তেল আছে, আরেকটার মধ্যে আছে 5 লিটার 917 লিটারের। এদেরকে আমি কিছু কিছু ছোট ছোট কৌটার মধ্যে ভরে রাখবো, যেই কৌটাটার ম্যাক্সিমাম সাইজ কত হতে পারে, যাতে এগুলো সবগুলো এর মধ্যে ভরলে এক্সট্রা কিছু পড়ে না থাকে। তাহলে সেক্ষেত্রে কী করি আমরা? এই দুটোর গসাগু বের করি। তো 5 কিলোলিটার 432 মানে 5432 লিটার, আর এদিকে হয়ে যাবে 5917 লিটার। এই দুটোর গসাগু বের করলে পরে কি তোমাদের এগুলোর মধ্যে একটাও অ্যান্সার আসবে? এগুলোর মধ্যে কি অ্যান্সার আসবে? এদের গসাগু দেখো, 100 লিটার হবে গসাগু? হবে না। 120 লিটার গসাগু হবে? হবে না। 130 লিটার হবে না। উপরের
কোনোটিই নয়। এটাকে করে দেখতে পারো, এদের মধ্যে কমন আছে কিছু বলে আমার মনেও হচ্ছে না, হয়তো দুটো প্রাইম নাম্বারও আসতে পারে, বাট যাই আসুক না কেন আমাদের 130, 120 আর 100 তো আসবেই না এটা। আদারওয়াইজ এমনি তোমাদেরকে এই দুটোর গসাগু করতে হবে, হয় এইভাবে করে সাজিয়ে গসাগু করতে পারো, অথবা ভাগ পদ্ধতিতেও গসাগু করতে পারো। ভাগ পদ্ধতিতে আমি শিখিয়েছি, ভাগ পদ্ধতিতে কীভাবে করে করতে হয় আর সেগওয়াল স্যারের বইয়ের সলিউশনে, তো এটার উপরে কোনোটি নয়। আচ্ছা 97 বলছো বিশ্বজিৎ, তো 97 যদি আসে এদের গসাগু, তাহলে 97 লিটার হতে পারে হাইয়েস্ট, ঠিক আছে। 97 লিটারের যদি আসে এটার লসাগু করলে, একজন বললে আমাকে 97, অনেকে বলছো 97 হবে, তাহলে 97 অ্যান্সার আসা উচিত, বাট অপশনগুলো 100, 120, 30 নাই, তাই আমরা এটাকে উপরে কোনোটি নয়কে টিক দেবো, ঠিক। ভেরি গুড। তোমার খাতার একটি পাতা 15 সেন্টিমিটার লম্বা আর 12 সেন্টিমিটারের চওড়া, ভিতরের চারপাশে আবার 2 সেন্টিমিটারের মার্জিন টেনেছো চারদিকে। মাধ্যমিক পরীক্ষার সময় এইভাবে চারদিকে মার্জিন টেনে করতাম, এখন আর মার্জিন টার্জিন টানি না, খাতা পেলাম শুরু করে দিলাম। তো যে অংশে লেখা হলো তার ক্ষেত্রফল কত? মাধ্যমিকের সময় আমরা করতাম এরকম, তখন বলা হতো আমাদেরকে নাকি এর উপরে নাম্বার পাওয়া যায় ভাই সুন্দর করে লেখলে, এইরকম করে মাধ্যমিকের খাতাতে মনে আছে এইভাবে করে বানাতাম ফটো ফ্রেমের মতো, ঠিক আছে। এর মাঝখানে লিখতাম, এর মাঝখানে আমরা ছবি টবি আঁকাতাম, তাই না? তো বলছে এবার যে এটা হচ্ছে 15 সেন্টিমিটার লম্বা আর 12 সেন্টিমিটার চওড়া, আর মার্জিন টেনেছি আমি 2 সেমি চারদিকে, তাহলে লেখার জায়গা কতটা? ঢেকুরতলি খাওয়া দাওয়ার পরে ক্লাস করতে চলে আসি তো হট করে, আমার ক্লাস আমি জাস্ট খাওয়া হয় তারপরেই চলে আসি, আর একটু অ্যাসিডিটি হয়েও আছে। দেখো তো বেসিক্যালি এখানে কি করছি আমরা, টোটালটা যদি ক্ষেত্রফল বের করি তাহলে 15 ইন্টু 12 দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, টোটাল জায়গাটার ক্ষেত্রফল হলো। তার থেকে আমি বাদ দেবো কোনটা, যদি এই এই কিসের ক্ষেত্রফল বলেছে, যে অংশে লেখা হলো তার ক্ষেত্রফল। আচ্ছা বাদ দেওয়ার দরকার নেই, যে অংশে লেখা হয়েছে তার ক্ষেত্রফল বলছে, তাহলে টোটালটা যদি 15 হয় তাহলে এদিক থেকে 2 বাদ করি, এদিক থেকে 2 বাদ করি, তাহলে এইটুকুটার মান পাবো, এইটুকুটার দৈর্ঘ্য পাবো। তাহলে 15 থেকে 2 আর 2 4 বাদ দিলে হলো 11। আর এই চওড়াটার ক্ষেত্রে দেখো টোটালটা 12 ছিল, এদিক থেকে 2 আর এদিক থেকে 2 যদি মাইনাস করে দেওয়া যায় তাহলে আমি এই চওড়াটা পাবো। তাহলে 12 থেকে 4 চলে গেলে হলো 8, তাহলে 11 ইন্টু 8 88, কত হচ্ছে 88, ঠিক আছে। আমার কিন্তু